জানাই স্বাগত। আজকে হচ্ছে যে ক্লাসটা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবো, আপনাদের মধ্যে আপনাদের হচ্ছে প্রথম ক্লাস আর হচ্ছে কম্বাইন্ডলি হচ্ছে যে সেকেন্ড সেমিস্টার এখানে একটু ঢুকে যাবে, যেহেতু সেকেন্ড সেমিস্টারেরও সামনে এক্সামের জন্য ফর্ম দিলাম এবং পরীক্ষার একটা ডেট চলে এসেছে, এই জন্য এই ক্লাসগুলো রিলেটেড, বুঝছেন? মানে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার রিলেটেড। সো আমাদের লেকচার প্ল্যানগুলো আমার এমনভাবে করা যে আপনার এখানেও লাগবে, ওখানেও। তো লিওনার্দো দা ভিঞ্চিকে দিয়ে পৃথিবীর সবচেয়ে প্রতিভাধর শিল্পী, তাই না? পৃথিবীর সবচেয়ে প্রতিভাধর শিল্পীর নাম কি? লিওনার্দো দা ভিঞ্চি। আমি সবচেয়ে প্রতিভাধর শিল্পীকে দিয়ে আমি আমার লেকচার শুরু করি না, আমি শুরু করি হচ্ছে মানে সবচেয়ে কিউরিয়াস একজন শিল্পী আছে ওয়ার্ল্ডে, আমার কাছে মনে হয়েছে যে হি ওয়াজ সো মাচ কিউরিয়াস মানে উৎসুক, ব্যতিক্রম। আমি তাকে দিয়ে আমার এই ওয়েস্টার্ন আর্টের লেকচার শুরু করি। তার নাম হচ্ছে আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গঘ। হিস্ট্রি অফ অ্যানশিয়েন্ট আর্ট কিন্তু অতটুকুই আমি পড়ালাম, যতটুকু। এরপরে লেকচারে অন্য কিছু যাবে। আমি ওয়েস্টার্ন আর্টের ভিতরে পড়াবো হচ্ছে আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গঘ। ভ্যান গঘ, ভিনসেন্ট ভ্যান গঘ, ঠিক আছে? লেখার দরকার নেই, লেখার দরকার নেই, এগুলো মনে থাকবে। ক্লাস করলে আপনার না করলেও পরীক্ষা দিতে পারবেন, এটা সহজ কথা আমি বলে দিচ্ছি। মানে আমি ক্লাসগুলো আমি এভাবেই নেই, গল্প করতে করতেই নেই। মানে ক্লাস মানে সেই মনে করে মুখস্থ করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, এই ভুলে গেলাম তো। ক্লাস মানে আপনি শুনলেন, এইটা আপনার কিছু আগে থেকে জানা ছিল, সেটাকে আমি একবার জার্ক করে দিলাম, আপনার আবার মনে হবে, ঠিক আছে? মানে এটা সিরিয়াস নেওয়ার কিছু নাই, এটা এত সিরিয়াস কিছু না। কিন্তু ক্লাস না করলে সমস্যা হবে, না করলে আপনাকে ওই নোট দিলে আপনি বাসায় গিয়ে নোটও বুঝতে পারবেন না যে নোটে কি আছে, বুঝতে পারছেন? এই জন্য ক্লাসটা জরুরি। এখন দেখেন ভিনসেন্ট ভ্যান গঘ নিয়ে আমি কেন পড়ি। এইটাতে ভিনসেন্ট ভ্যান গঘ হচ্ছে একজন কিউরিয়াস শিল্পী, মানে হচ্ছে এই ধরেন খুব উৎসুক, ব্যতিক্রম একজন মানুষ। ইনি হল্যান্ডে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? হল্যান্ডে। হল্যান্ডের একজন শিল্পী। হল্যান্ডের বর্তমান কি নাম? কি? আয়ারল্যান্ড। হল্যান্ডের নাম নাই এখন, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড নাম শুনছে? তাহলে এই ভিনসেন্ট ভ্যান গঘ হল্যান্ডে জন্মগ্রহণ করেন। একজন বর্ন ইন হল্যান্ড, একজন সাধারণ মানুষ। স্বপ্ন দেখে কি ছোটবেলা থেকে বড় হওয়ার জন্য? ছোটবেলা থেকে স্বপ্ন দেখে না? একজন সাধারণ মানুষ আমরা স্বপ্ন দেখি যে বড় হয়ে আমি কি হব, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, ব্যাংকার হব, এভিয়েটর হব, তারপরে বিজনেসম্যান হব, বা এই সেই অনেক কিছু স্বপ্ন আমরা দেখি। কখন থেকে? ফ্রম দ্য আর্লি চাইল্ডহুড। আমরা শৈশব থেকেই স্বপ্নগুলো দেখা শুরু করি, তাই তো? তো এই জায়গায় ভিনসেন্ট ভ্যান গঘ was the different personality in this world. He dreamed a dream. তিনি একটি স্বপ্ন দেখেছিলেন to be a great artist in this world at the age of 27. তিনি 27 বছর বয়সে, age of 27, 27 বছর বয়স তো প্রায় আমাদের সময় মিড এজ বলা চলে। আমরা তো 27 বছর মানে অনেক সময় পড়াশোনা শেষ, হ্যাঁ, বাংলাদেশে। এই সময় গিয়ে তিনি স্বপ্ন দেখলেন টু বি আ গ্রেট আর্টিস্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর একজন বিখ্যাত শিল্পী হবে। 27 বছর বয়সে স্বপ্ন দেখলেন। হয়েছে তো? না হলে তো বলতাম না, এনাকে পড়তাম না, আপনাদের সিলেবাস হয়ে গেছে। তাহলে কিভাবে হলো দেখেন, এর ভিতরে কত ডাইমেনশন। He could draw the painting or picture with the help of his elder brother. তার বড় ভাইয়ের সহযোগিতায় সে ছবি আঁকা শিখেছিলেন বা পারতেন। as like as a professional artist, একজন পেশাদার শিল্পীর মতো তিনি ছবি আঁকতে পারতেন, এটা শিখেছিলেন আগেই।
বুঝতে পারছেন? আগে এটি শিখেছিলেন। তার মানে তার ভাই শিল্পী ছিল, যার কারণে উনি ওই বিদ্যাটা আগে শিখে ফেলছেন। ধরেন ওই আমার ছেলে ধরেন এখন ও 3.5 3 বছর 5 মাস বয়স, সে ওই ইয়ে করে খাতা টাতা বা পেন্সিল টেন্সিল দিয়ে ড্রয়িং টাতা, বাবা দেখো ইয়ে করবো সার্কেল করে বলতেছে এটা হলো টাইগার আঁকলাম, এটা লায়ন, হ্যাঁ এমনি আঁকতেছে, হচ্ছে না ঠিক আছে, কিন্তু সে কিন্তু তার কাছে কিন্তু হচ্ছে, সে কিন্তু ভাবতেছে এটা লায়ন এটা টাইগার আঁকতেছে, তাই না? এখন সে তো ধরেন কোথাও না পড়লেও ছবি আঁকা শিখতে পারবে, কারণ সে তো দেখছে আমি ছবি আঁকি বাসায়, তাই না? আমি আমার পেন্টিং দেখতেছে, মানে সে বুঝ হওয়া থেকে পেন্টিং, তাই না? তাহলে সে অটোমেটিক্যালি কিছু পাবে, বুঝতে পারছেন? যে সিঙ্গারের ঘরে জন্ম নেয় সে মনে করেন যে কোনোদিন না শিখলেও 2-4টা গান ভালো করে গাইতে পারে, বুঝলেন নাই? যে যার জন্ম হচ্ছে শিক্ষক ফ্যামিলিতে, সে না পারলেও একটু শিক্ষকতার ব্যাপার ট্যাপার তার ভিতরে থাকে, বুঝতে পারছেন? আর যার বাবা হচ্ছে যে ওই মসজিদ ইমামতি করে, সে ধরেন সূরা বাকারা ভালো সুন্দর তিলাওয়াত করতে পারে। ব্যাপারটা হলো এরকম, এগুলো কিছু ন্যাক থাকে, এগুলো হচ্ছে জেনেটিক্স। তাহলে ইনি তার বড় ভাইয়ের যেহেতু ফ্যামিলিতে শিল্পী ছিল, আর্টিস্ট ছিল, তার সহযোগিতা উনি আগে পারতেন, কিন্তু মানে ওই রকম স্বপ্ন কিছু ছিল না। কিন্তু at the age of 27 he decided to be a great artist in this world. এই বিশ্বের একজন বিখ্যাত শিল্পী হওয়ার জন্য তিনি 27 বছর বয়সে স্বপ্ন দেখলেন, বুঝতে পারছেন? এখন দেখেন ঘটনাটা কি হলো, ইনি দেখতে খুব কুৎসিত চেহারা ছিলেন, হি ওয়াজ লুক সো আগলি, ইনি দেখতে খুব কুৎসিত চেহারা ছিলেন, দেখতে এত কুৎসিত মানে একদম মানে চেহারাটা খুবই বদখত একটা চেহারা ছিল, বুঝতে পারছেন? বাট ইন্টারেস্টিং থিং ওয়াজ দ্যাট ওয়াজ হি চুজ আ গার্ল, লাইক এ গার্ল who was so much beautiful girl in the town. ওই শহরে সবচাইতে সুন্দরী একটা মেয়েকে সে পছন্দ করে। ওনার স্টুডিও, যেখানে স্টুডিও বলতে শিল্পীরা যেখানে ছবি আঁকে, মানে যে যে ছবি আঁকে সেটা স্টুডিও বলা হয়। আমাদের স্টুডিও ছিল, এখন আমার কোনো স্টুডিও নাই। আমার জীবনে খুব স্বপ্ন যে আমার পার্সোনাল একটা স্টুডিও থাকবে, আমি এখনো করতে পারি না, এটা একটা আক্ষেপ আছে আমার, এখনো গুছাই নিতে পারিনি যে একটা সুন্দর স্টুডিও যেখানে শুধু ছবি আঁকার কাজ হবে, যেখানে আমি আমার আত্মার শান্তির জন্য আমি ছবি আঁকবো, আমার হাউজোর এক পাশে থাকবে, আমার স্টুডিও আলাদা থাকবে। এটা প্রত্যেক আর্টিস্টের একটা স্বপ্ন থাকে, যেটা আমার এখনো হয়নি। তো মানে আমি এখন ছবি আঁকি হচ্ছে বনে বাজারে চাই, মানে যেখানে পাচ্ছি, যেখানে একটু সুযোগ পাচ্ছি সেখানে আঁকি। তো ঘটনা হচ্ছে যে এই স্টুডিওর পার দিয়ে একটা রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে একটি মেয়ে নিয়মিত কলেজে বা তার শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চাইতো সকালবেলা করে, অ্যান্ড এভরিডে ভিনসেন্ট ভ্যান গঘ আর্টিস্ট, হ্যাঁ, ফলো দ্য গার্ল, ওই মেয়েটাকে ফলো করতো, যে একটা মেয়ে যাচ্ছে, হ্যাঁ, মানে হি ওয়াজ সো মাচ বিউটিফুল গার্ল। তো ওই সময় কি হয়, এভরিডে হি কমিটেড টু হিমসেলফ দ্যাট হি শুড প্রপোজ টু দ্য গার্ল, হ্যাঁ, প্রত্যেকদিন ডিসাইড করে যে এই মেয়েটাকে একটা প্রপোজ করতে হবে। তো এটার প্রিপারেশন নেয়, গিয়ে যায়, যাওয়ার পরে মানে কিছু বলতে পারে না, আবার চলে আসে, বুঝতে পারছেন? তাহলে এই ঘটনাগুলোই তো ঘটে ওই সময়। তাহলে আবার যায়, গিয়ে পরে দিন আজকে বলা লাগবে কিছু একটা, আবার যায়, গিয়ে না হচ্ছে না, লাস্ট হি ডিসাইডেড টু হিমসেলফ দ্যাট টুডে আই শুড প্রপোজ টু দ্য গার্ল, আজকে অবশ্যই মেয়েটাকে প্রপোজ করতে হবে। এখন এই যে প্রতিদিন একটা রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে, আসতেছে, তো মেয়েটাও তো বুঝতে পারছে যে ঘটনাটা কি, বুঝতে পারছে না? বুঝা যায় তো, নিয়মিত বোঝা যায়। গার্লস স্কুলের গেটে ছেলেরা দাঁড়ায় থাকে, মেয়েরা বুঝে যে আসলে কি করতে হবে বা ছেলেটা কি চায়, এটা বোঝা যায়। তো এখন ঘটনা হচ্ছে যে ওয়ান্স ফাইনালি হি প্রপোজ টু দ্য গার্ল। এখন চিন্তা করেন যে শহরের একটা সুন্দরী মেয়ে আর ওই শহরের সবচেয়ে কুৎসিত একটা চেহারার একটা ছেলে তাকে প্রপোজ করেছে, কি রাজি হবে না? হবে না, তাই না? প্রপোজ করে ফেলছে, দ্য গার্ল রিফিউজড হিম, তাকে কি করলো? রিফিউজ করলো, মানে প্রত্যাখ্যান করলো। তাই তো হওয়ার কথা, দিস ইজ ন্যাচারাল। নট অনলি দ্যাট, দ্য গার্ল said to the artist Vincent van Gogh that
হ্যাভ ইউ এভার সিন ইউ ইন ফ্রন্ট অফ দ্য মিরর? আপনি কি আপনার চেহারাটা কখনো আয়নায় দেখেছেন? এটা একটু প্রেস্টিজিয়াস, তাই না? মানে এতক্ষণ ঠিক ছিল, একটা মানুষকে অপছন্দ করতেই পারে, কিন্তু যখন একটা ধাক্কা দিয়ে দিল যে আপনি নিজের চেহারাকে কখনো আয়নায় দেখেছেন? ওই যে বললাম ইউ আর সো মাচ কিউরিয়াস, সি ব্যাক টু হিজ স্টুডিও অ্যান্ড স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমাদের স্টুডিওগুলোতে মিরর থাকে, বিশাল বিশাল আয়না থাকে। মানে আমাদের যখন স্টাডি করতে হয়, ওই থিওরিটিক স্টাডি, হয়তো অনেক সময় মডেল পাওয়া যায় না, আমরা নিজেদেরকে ওই আয়নায়, বড় বড় আয়নায় দেখে দেখে বডি অ্যান্ড লাইন্স গুলো আমাদের ড্রয়িং গুলো দেখতে হবে। এই জন্য বড় বড় মিরর থাকে। ইন ফ্রন্ট অফ দ্য মিরর অ্যান্ড আস্কস টু হিমসেলফ অ্যান্ড ব্লেম টু দ্য গড। সৃষ্টিকর্তাকে ব্লেম করছে যে ইউ ক্রিয়েটেড দ্য আর্থ সো নাইসলি, সো ডেকোরেটিভলি, ইউ ক্রিয়েটেড দ্য আর্থ। সৃষ্টির সময় কি মানুষের কোনো পাপ থাকে? একজন শিশু যখন জন্মগ্রহণ করে কোনো পাপ থাকে? কোনো পাপ তো থাকে না। আমি যখন জন্মগ্রহণ করেছি আমার তো কোনো পাপ ছিল না, বাট হোয়াই ইউ ক্রিয়েটেড মি অ্যাজ সো আগলি? আমাকে এত কুৎসিত চেহারা কেন সৃষ্টি করেছেন? আপনি পৃথিবী এত সুন্দর করে করেছেন, এই পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আপনি আমাকে এত অসুন্দর করে কেন সৃষ্টি? হি ব্লেম টু দ্য গড, সৃষ্টিকর্তাকে ব্লেম করতেছে। তো সৃষ্টিকর্তার তো আর কাউকে জবাব দেওয়া লাগে না। সৃষ্টিকর্তা কি কাউকে জবাব দেওয়া লাগে? উনি কি বাধ্য? ওনার মনে হয়েছে। এই জন্য নজরুল ইসলাম লিখেছে যে খেলিস হয়ে বিশ্ব লয়ে, হ্যাঁ, একটা গান আছে না, খেলিস হয়ে বিশ্ব লয়ে, শূন্য মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। সে তো আপন মনে খেলছে, তার তো জবাবদিহি করা লাগলে আর এরকম একজনকে অসুন্দর, একজনকে সুন্দর, একজনকে খাটো, একজনকে লম্বা, একজনকে কালো, এরকম করে তো করতাম না। সব এক হলাম। আমি কি ছাড়িয়ে দিতাম? আমি ক্লাস নেই, আমি একটা প্রতিষ্ঠান চাকরি করি, ক্লাস নেই না, একজন নাম্বার কম পাইলে আছে, ও একই লিখছে, আমি একই লিখছি, আমি নাম্বার কম লিখছি, এক দেওয়া লাগবে, উপায় নাই তো, দেওয়া লাগবে না। আমার তো জবাবদিহি করা লাগে, এই জন্য ওই ঠিক আছে, একই রকম, হ্যাঁ ঠিক আছে, ওনার তো জবাবদিহি করা লাগে না। এই জন্য ওই যে একজনকে কালো, একজনকে সাদা, একজনকে ফর্সা, একজনকে অসুন্দর, একজনকে সুন্দর, লম্বা, খাটো, বেটে, বিভিন্ন খেলতেছে। এটা হচ্ছে খেলিস হয়ে বিশ্ব লয়ে খেলতেছে। এখন দেখেন এই ব্লেম যে উনি করতেছে, তার মানে কি ওনার মাথা ঠিক আছে? মাথা ঠিক না। তো আমাদের তো অনেক অস্ত্রপাতিও থাকে স্টুডিওতে, তার টিউবিস নাই, তার ধারালো চাকুটা নিচে সুটে নিয়ে কানটা কেটে জামা ফেলে যায়। এগুলো কি দরকার? এই কান, চোখ, নাক, এগুলো কি দরকার আছে? তার মানে সে অলরেডি উম্মা। ব্লিডিং হচ্ছে, পাশের থেকে তার অন্যান্য সহশিল্পীরা তাকে ধরে হসপিটালাইজ করেছে, হ্যাঁ, করে তারপরে সুস্থ করেছে, তারপরে আবার সুস্থ হয়েছে, এসছে আবার ছবি আঁকা শুরু করছে। করার পরে একদিন ওয়ান্স হি ওয়াজ পেইন্টিং ইন হিজ গার্ডেন, তার বাগানে সূর্যমুখী ফুলের একটা বাগান ছিল তার, হ্যাঁ, সানফ্লাওয়ার গার্ডেন। সানফ্লাওয়ার গার্ডেন থেকে ছবি আঁকতেছেন, পেইন্টিং করতেছেন, সেখানে সূর্যমুখী ফুল আঁকতেছেন। আঁকতে আঁকতে তিনি টায়ার্ড, একটু ক্লান্ত হয় না অবসর নয়। তারপরে যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারে সে বিশ্রাম করতেছে। তো পাশ থেকে একজন আর্টক্রিটিক্স আসছে, একজন ভদ্রলোক এসে এসে খেয়াল করতেছে যে ক্যানভাস, এই যে এরকম ক্যানভাস আছে, ক্যানভাসের ফুল দেখে দেখে আঁকতেছে। তো একটা পতঙ্গ ছিলেন না, কিছু দেখবেন যে ছোট ছোট পাখির মতো লম্বা চিকন সূচের মতো ঠোঁট থাকে, লম্বা ঠোঁটের কিছু পাখি থাকে, পতঙ্গ থাকে, এরা ওই ফুলে ফুলে বসে আর মধু খায়, আছে না? তো ওই পতঙ্গ কি করতেছে, ওই শিল্পীর ওই ক্যানভাসে সানফ্লাওয়ার আসতেছে, ওখানে বারবার মনে করেন যে ওই ঠোঁট ঢুকানোর চেষ্টা করতেছে। মানে পতঙ্গ ভুলে গেছে যে মানে পাশে যে অরিজিনাল কত সানফ্লাওয়ার ফুটে আছে সেখানে সে চেষ্টা করতেছে না, অথচ পেইন্টিং এর উপরে, ক্যানভাসের উপরে চেষ্টা করতেছে ঠোঁট ঢুকানো। তার মানে আপনি এখন ভাবতে পারেন যে কত জীবন্ত একটা ফুল আঁকলে পতঙ্গ ভুল করে যে কোথা থেকে মধু খেতে হয়। বুঝতে পেরেছেন? তখন ওই আর্টক্রিটিক্স ভাবছে যে দিস ইজ আ নোবেল ওয়ার্ক, এটা একটা মহৎ কর্ম। এই কর্মটা আসলে একটা সেই জায়গায় গেছে যেখানে পতঙ্গ ভুল করতেছে। তাইলে মনে হয় অনেক জীবন্তই হয়েছে, তাই না?
এই জন্য সানফ্লাওয়ারটা বিখ্যাত হয়ে গেছে, বুঝতে পারছেন? তারপরে এই ইন হিজ আর্টিস্ট লাইফ হি drawn many pictures the such a novel work. This is sunflower, the sunflower. তারপরে দ্য পোস্টম্যান। এগুলো কি লিখতেছি বলেন তো? তার উল্লেখযোগ্য শিল্পকর্ম, তাই না? দ্য রেন রিভার, তারপরে তাঁতি, তাঁতি একটা কর্ম। এগুলো হচ্ছে তার বিখ্যাত শিল্পকর্ম। এই শিল্পকর্মগুলো বিখ্যাত অনেক শিল্পকর্ম করেছে, তার ভিতরে এই জিনিসগুলো তার বিখ্যাত। ভিনসেন্ট ভ্যান গোগের এগুলো তার বিখ্যাত শিল্পকর্ম। দ্য সানফ্লাওয়ার, দ্য পোস্টম্যান, দ্য রেন রিভার, আর একটা হচ্ছে তাঁতি। তাঁতি ওই যে তাঁত বনে না, সে হলো তাঁতি। এখন এই শিল্পী দেখেন এতটাই কিউরিয়াস ছিল, at the age of 37, at the age of 37, okay, খেয়াল করেন, at the age of 37 he committed to suicide. 37 বছর বয়সে সে আত্মহত্যা করে মারা গেল। he committed to suicide at the age of 37, 37 বছর বয়সে মারা গেল। তাহলে সময় পেল কয় বছর বলেন তো? হ্যাঁ, 10 বছর সময় পেল। স্বপ্ন দেখলো 27, 37 মারা গেল আত্মহত্যা করে, কমিটেড টু সুইসাইড। মানে সে জীবদ্দশায় এত কিউরিয়াস ছিল, এত হতাশাগ্রস্ত ছিল, ফ্রাস্ট্রেটেড, হি ওয়াজ সো মাচ ফ্রাস্ট্রেটেড ফর দিস, হি কমিটেড টু সুইসাইড। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ আত্মহত্যার কারণ কি? ঠিক আছে, আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে লিখতে হবে ইন হিজ লাইফ হি ওয়াজ সো মাচ ফ্রাস্ট্রেটেড। সে খুব ফ্রাস্ট্রেটেড ছিল, যার কারণে হি কমিটেড টু সুইসাইড। 10 বছর সময়ে তিনি কিছু ছবি এঁকেছে। 10 বছর তো শুধু কি ছবি এঁকেছে? হ্যাঁ, মেলা তো মানে আজেবাজে কর্ম করেছে, তাই না? ওই যে এর ওর পিছে ঘুরে ঘুরে কিছু সময় নষ্ট করছে, তাইলে এর ভিতরে তারপরও তার কিছু কর্ম আজও জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, যার কারণে আজকে ভিনসেন্ট ভ্যান গগকে নিয়ে আপনাদের সামনে কথা বলছি, তাই তো? তাহলে ভিনসেন্ট ভ্যান গগ 27 বছর বয়সে স্বপ্ন দেখলো, 37 বছর বয়সে আত্মহত্যা করলো। 10 বছরে তার কিছু শিল্পকর্ম, যেগুলোর কারণে তিনি জগৎ বিখ্যাত। তিনি দেখতে খুব কুৎসিত চেহারা ছিলেন, আপনি তাই না? এই শিল্পী কোথায় জন্মগ্রহণ করে? হল্যান্ডে জন্মগ্রহণ। তাহলে আমি ছোট লেকচারটা কিন্তু অল্প দেখেন। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগ জন্মগ্রহণ করেন হল্যান্ডে। সালটা মনে নাই দেখে বলি নাই, সালটা দেখে নেবেন। আর তিনি 27 বছর, দেখতে খুবই আগলি ছিলেন, কুৎসিত চেহারা ছিলেন, খুব উৎসুক প্রকৃতির মানুষ ছিলেন। 27 বছর বয়সে শিল্পী হওয়ার স্বপ্ন দেখলেন। 27 বছর বয়সের আগে তিনি তার বড় ভাইয়ের সহযোগিতায় ছবি আঁকা শিখেছিলেন। এর মাঝে তিনি সানফ্লাওয়ার আঁকলেন, পোস্টম্যান আঁকলেন, রেন রিভার আঁকলেন, তাঁতি আঁকলেন, আরো উল্লেখযোগ্য অনেক কাজ করেছেন। আর 37 বছর বয়সে আত্মহত্যা করে তিনি জীবন অবসান করেন। ঠিক আছে, তাহলে এই হলো মোটামুটি হচ্ছে যে আজকে এই ওয়েস্টার্ন আর্টিস্ট নিয়ে একজনকে নিয়ে পড়াবো। এরপরে পড়াবো হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগ গেল, আসবে হচ্ছে আপনার পাবলো পিকাসো, এরপরে আসবে হচ্ছে আপনার লিওনার্দো দা ভিঞ্চি, হ্যাঁ, এরপরে তারপরে আসবে হচ্ছে শিল্পী রেমব্রান্ড। তারপরে এগুলো বাই টার্নস আমরা ওয়েস্টার্ন কিছু আর্টিস্ট সম্পর্কে এবং শিল্পকর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। তো আপনাদেরকে এ পর্যন্ত মোটামুটি ধন্যবাদ।